এদিকে 21শে জুলাইয়ের পর ফের পুরনো সভাস্থল বদল। মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল কাউকেই অনুমতি দেয়নি আদালত। কালীঘাট তৃণমূলকে বিড়লা তারামণ্ডলের সামনে এবং ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তৃণমূলের দুটি শিবির একসঙ্গে 28শে আগস্টের কর্মসূচি পালন করতে চাইলে মেয়র রোডে তা করার অনুমতি দেবে আদালত। যদিও আদালতের এই প্রস্তাবে রাজি হয়নি কালীঘাট তৃণমূল। তাদের তরফে জানানো হয় এর জন্য তারা প্রস্তুত নন। তারা রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করতে প্রস্তুত। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কে আসল কে নকল তার বিচার উপযুক্ত জায়গায় হবে। বিড়লা তারামণ্ডলের সামনে কর্মসূচি করুক কালীঘাট তৃণমূল। রাজ্য সরকারের তরফে কিন্তু আপত্তি জানানো হয়। কাজের দিনে এই অঞ্চলের সভা করলে সাধারণ মানুষের অসুবিধা হবে এমনই জানানো হয় সরকারের তরফে। রানী রাসমণি অ্যাভিনিউ বা বিড়লা তারামণ্ডলের সভাস্থলে আপত্তি জানানো হয়। তখন আদালতের তরফে কালীঘাট তৃণমূলকে পরামর্শ দেওয়া হয়, বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে না চাইলে শ্যামবাজার মোড় বা হাজরা মোড়ে সভা করুক তারা। আদালতে কালীঘাট তৃণমূলের তরফে সওয়াল করা হয়, বিগত 28 বছর ধরে তারা সভা করে আসছে। যদিও বিচারপতি স্পষ্ট বলে দেন, এখন রাজনৈতিক চিত্র আলাদা, ফলে আগে কি হয়েছে সেটা আলোচনা করে লাভ নেই। আদালতের বক্তব্য ছিল যে যেহেতু দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দুটো আলাদা জায়গায় যাতে প্রোগ্রামটা হয়, যাতে কোনো রকম কোনো শান্তিবিঘ্ন না হয়, তারা প্রথমে এই জনৈক ব্যক্তি সুদীপ রাহাকে বলেছিলেন যে উনি যেন মিটিংটা ময়দানে করেন, যাতে বেশি লোক তাদের হতে পারে। তারা বলেছিল তারা 10,000 লোক নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু তারা তাতে রাজি হয়নি। সেই জন্য আলটিমেটলি তাদেরকে রানী রাসমণি রোডে করবার সুযোগ দেওয়া হয়েছে। আর তৃণমূল কংগ্রেসকে ক্যাথিড্রাল রোডে, যেখানে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল, সেইখানেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন, সেইখানেই আবার অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরাতে পারেনি। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছেন, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবে। এদিকে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে আবার প্রস্তাব দেওয়া হয় তারা ডোরিনা ক্রসিংয়ে সভা করতে পারে। রাজ্য সরকারের তরফে ঋতব্রত তৃণমূলকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার প্রস্তাব দেওয়া হয়। ঋতব্রত তৃণমূলকে ব্রিগেডে সভা করার প্রস্তাব দেয় কলকাতা হাইকোর্ট। শেষ অবধি ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দেওয়া হয়। যে আমাদের নেত্রীর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, একটা জায়গায় অসুবিধা, উনি রক্তের সম্পর্ক নিয়ে চলবেন না কর্মীদের নিয়ে চলবেন। উনি তো সিদ্ধান্ত ক্লিয়ার করছেন না বলেই তো আমাদের এই জায়গায় আসতে হচ্ছে। আমাদের এর আগেও বলেছি যে আমাদের নেত্রী আমাদের অ্যাডভাইসার হিসাবে উনি আমাদের পরামর্শ দিন। আমাদের নেতৃত্ব মেনে নিয়ে ওরা যদি এই দলটা করে, একসঙ্গে আমাদের চলতে চাই। রানী রাসমণি যেহেতু আমাদের দিয়েছেন, ওনারা আসুন না আমাদের সঙ্গে। আমরা তো চাই যে ওনারা আমাদের সঙ্গে কাজ করবে, এটা আহ্বান তো আমরা বারবার করছি। প্রথম কথা হচ্ছে 28 তারিখ কখনোই কোনোভাবেই ওদের হতে পারে না। কংগ্রেসের NSUI অ্যাফিলিয়েটেড ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 28শে আগস্ট। তৃণমূলের জন্ম তার অনেক বহু বছর পরে, প্রায় 30-40 বছর পরে। এর আগে তো সব দিন 28 তারিখে পালন করেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছুটির ডেট, ইচ্ছামতো ডেট, আনন্দের ডেট, সেরম ডেট দেখে করেছেন এর আগে। সব 28 তারিখে হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন 28 তারিখ করুক, একজন 29 তারিখ করুক, ঝামেলা মিটে গেল। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুই শিবিরকে দুটি জায়গায় সভার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক শর্ত কিন্তু আরোপ করেছে আদালত। বিচারপতি বলেন, 1,500 কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়েছে। দুটি সভাস্থলেই রাস্তার একদিকে যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। এদিন কালীঘাট তৃণমূলের তরফে আদালতে অভিযোগ করা হয়, তাদের পিটিশন নকল করেছে ঋতব্রত তৃণমূল। তাদের যে বানান ভুল রয়েছে সেই একই বানান ভুল করেছে ঋতব্রত তৃণমূল।
চলে আসছে পরের খবরে। বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে সরব হলো পরিবার। ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে সুজন মণ্ডল, বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য। যদিও যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি, সুজন মণ্ডলকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। আবার বিজেপির রাজ্য কমিটির সদস্য বলছেন, আগেই সুজন মণ্ডলকে বহিষ্কার করা হয়। পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। বারুইপুরের হাড়দহে বিজেপি কর্মীর হাড় হিম করা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের মধ্যে একজন বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য, একজন বিজেপি কর্মী, বাকি 2 জন তৃণমূলের কর্মী। যদিও নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে। পুরো প্ল্যান করে আমার বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপি কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ একটা ফোন আসে। কাউকে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে খুন হতে হলো বিজেপির এক কর্মী বাপি প্রামাণিককে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া। সেই ট্যাংরাবেড়িয়া অঞ্চলের ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রবিবার রাতে রীতিমতো তার বাপি প্রামাণিকের স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী শুরু থেকেই দলেরই একাংশের দিকে অভিযোগ করেছিলেন। তৃণমূল কর্মীদের দলে নেবার প্রতিবাদ করাতেই এই পরিণতি বলে দাবি করেছিলেন তিনি। ওরা সুজন ছিল, সুজন তৃণমূলের সুজন ছিল, তৃণমূলের লোক, ও শিবরা দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর নিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যে সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাধ দিয়েছিল, ওর অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বল আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? ঘটনায় 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের। এই প্রেক্ষাপটে সেই সুজন মণ্ডল, বিজেপি কর্মী কনক মণ্ডল, 2 তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল ও অনিল নাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির লোকদেরকে উস্কে দিত, আমার বাবার প্রতি উস্কে দিত যে তোরা আমি তোদেরকে টাকা দেবো, বাবাকে খুন করে দে। মানে এই কল রেকর্ডিং যাকে ফোন করেছে, মানে তারা ফোন করে শুনিয়েছে, বাবা সেই রেকর্ডিংটা আমার বাবাকে এনে শুনিয়েছে, বাবার লোকরা, যে দেখো তোমার মারার জন্য তারা বলেছে। সুজন মণ্ডল কি ছিলেন এখানকার মানে বিজেপি সদস্য ছিল। এই সুজন মণ্ডলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নানা কথা সামনে আসছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সোমবারই দাবি করেন, সুজন মণ্ডলকে আগেই বহিষ্কার করা হয়। সুজন মণ্ডলকে অনেক আগে দল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে সুজন মণ্ডল। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি, সুজন মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন মনোরঞ্জন জোয়ারদার। সুজন মণ্ডল গত 3 মাস ধরে বিজেপির কোনো কার্যক্রমের সঙ্গে নেই, কারণ তাকে দল থেকে শোকজ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন সুজন মণ্ডল সন্ধ্যা 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার যে কর্মক্ষেত্র, সে একটি জায়গাতে নাইট গার্ডের কাজ করে, সে সেইখানে রয়েছে। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় পরিবারের সিবিআই তদন্ত দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তাহলে ভাবুন বিজেপি সরকারের হালটা কি। অন্তর্ক হলে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে, এটাকে কৌশলে তৃণমূলের নামটা যোগ করে দেওয়ার। এটাতে লাভ হবে না। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। অভিযুক্ত বাকি 12 জনের খোঁজে চলছে তল্লাশি। হেন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।